দ্য ল্যাম্প বাই উইলিয়াম ব্লেক। ল্যাম্প কবিতা পড়ার আগে আমরা উইলিয়াম ব্লেক সম্পর্কে কিছু কথা জেনে নেব। উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেছিলেন 1757 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1827 খ্রিস্টাব্দে। তিনি একজন রোম্যান্টিক পিরিয়ডের কবি। রোম্যান্টিক পিরিয়ডের অনেক কবির নামই আমরা জানি, কিটস, শেলি, কোলরিজ, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতা ফ্রেঞ্চ রেভলিউশনের সময়কালে লেখা একটা কবিতা। উইলিয়াম ব্লেক, the famous British romantic poet, was a painter, printmaker, and an engraver who made the wooden block with which painting could be done. He now very famous for his two collection of poetry, Songs of Innocence and Songs of Experience. According to Blake, innocence is a state of mind in which we are always dependent on God. In experience, we are away from God. We have no faith. So, the themes in Songs of Innocence are childhood and innocence, nature and creation, Christianity and religion, and social injustice. The Lamb has been regarded as one of the great lyrics of English literature. In the form of a dialogue between the child and the lamb, the poem is an amalgam of the Christian script and pastoral tradition. The lamb is a universal symbol of selfless innocence. Jesus, the lamb, is the gentle imagination, the divine humanity. The Lamb is a very famous poem or a representative poem by the British romantic poet William Blake. In 1789, he published his very famous collection of poem Songs of Innocence, and The Lamb is part of that. The Lamb কবিতাটা Songs of Innocence এর অন্তর্গত. So let's start the text. এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা উইলিয়াম ব্লেকের অরিজিনাল যে কবিতা, সেই কবিতাটা লেখার পর এখানে যে ইমেজটা তৈরি করা হয়েছে সেটা তিনি নিজেই তৈরি করেছেন, কারণ তিনি একজন নিজেই ছিলেন প্রিন্ট মেকার। তো আসল কবিতাটা দেখতে এরকমই। লিটল ল্যাম্ব হু মেড দি, এই যে লিটলের এল অ্যান্ড ল্যাম্বের এল, দুটো এল, তার জন্য এটা হয়ে গেছে অ্যালিটারেশন, ল সাউন্ডের জন্য। দেয়ার আর অ্যালিটারেশন, রিপিটেশন অফ দ্য সেম কনসোনেন্টাল সাউন্ড, তার জন্যই এটা হচ্ছে অ্যালিটারেশন। আর কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কোয়েশ্চেন। দেয়ার আর লটস অফ কোয়েশ্চেন্স। ইন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পোয়েম দেয়ার আর লটস অফ কোয়েশ্চেন্স, বাট ইন দ্য সেকেন্ড পার্ট দেয়ার আর নো কোয়েশ্চেন্স, অনলি অ্যান্সার। আর এই কবিতাটা পড়তে গেলে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম। Little lamb, the poet is addressing the lamb. The lamb is very little. Little lamb, who made thee? First question. তোমার ক্রিয়েটারটা কে, তোমার সৃষ্টিকর্তাটা কে, প্রথম কোয়েশ্চেন। তাহলে প্রথম প্রশ্ন কি হলো না, এখানে দ্য স্পিকার ল্যাম্বকে উদ্দেশ্য করে বলছে যে হু মেড দি, তাকে কে তৈরি করেছে, তার সৃষ্টিকর্তা কে। কবি একটা ভেড়াকে দেখেছেন, সেই ভেড়াটাকে দেখে তার খুবই ভালো লেগেছে। যখন একটা ভেড়াকে ভেড়া হিসেবে নয়, একটা ভেড়াকে যখন তারই সৃষ্টি হিসেবে আমরা দেখব, তখন সেই দেখাটা অন্যরকম হবে। সেখানে আমরা ভাববো যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একটা ভেড়াকেও তিনিই সৃষ্টি করেছেন। এইভাবে যখন আমরা দেখব, তখন সেই দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হবে। ফার্স্ট লাইনটা আমি আরেকবার রিপিট করছি। লিটল ল্যাম্ব হু মেড দি, লিটল ল্যাম্ব ইজ এ অল্টারনেটিভ এক্সপ্রেশন. The poet is addressing a lamb. The lamb is very little. So the poet is starting with the fundamental question, who is his creator? আবার অন্যদিকে লিটল ল্যাম্বটাকে আমরা অ্যাপোস্ট্রফিও বলতে পারি, বিকজ দ্য পোয়েট ইজ অ্যাড্রেসিং দ্য লিটল ল্যাম্ব। অ্যাপোস্ট্রফি ডেফিনেশন কি? অ্যাপোস্ট্রফি ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য পোয়েট অ্যাড্রেসেস এ পার্সন অর অ্যান অবজেক্ট or a creature which is either dead or absent or which is unable to respond. তাহলে এখানে কি উত্তরটা ল্যাম্ব দিতে পারবে? না, কবির মধ্যে যে ল্যাম্ব আছে সে উত্তরটা দিতে পারবে। আবার পড়ছি কবিতাটা। লিটল ল্যাম্ব হু মেড দি, ডস্ট দাও নো হু মেড দি? সেকেন্ড কোয়েশ্চেন্সটা হচ্ছে আরও ভাইটাল।
So here the poem can be broadly divided into two parts. In the first part there is an abundance of question. The poet is apostrophizing the lamb. Little lamb, who made thee? The poet is asking whether the lamb knows his creator or not. ল্যাম্বটা কি তার সৃষ্টিকর্তাকে জানে না জানে না, সেই প্রশ্নটা কবি করছেন। ডস্ট দাও নো হু মেড দি? আগেকার দিনে প্রত্যেকটা ভার্বের সাথে এসটি যোগ করা হতো, তাই এখানে ভার্বটা হচ্ছে ডু, তার সাথে এসটি যোগ, তাই ডস্ট। দাও মানে হচ্ছে তুমি, আগেকার দিনে দাও লেখা হতো। এখন যেমন ইউ এর মানে তুমি বা তোমরা, আগেকার দিনে তুমি বোঝানোর ক্ষেত্রে দাও লেখা হতো। কবি বলছেন তুমি কি জানো তোমাকে কে তৈরি করেছে? তুমি ভাবছো না যে তুমি একটা ভেড়া, তুমি সমাজের একটা খাদ্যের উপযোগী মাংস হিসেবে তোমাকে বিক্রি করা হয়, তুমি সেই ধরনের একটা আইটেম, কিন্তু না, গেভ দি লাইফ, সে তোমাকে তৈরি করে তোমার মধ্যে জীবন দিলেন। অ্যান্ড বিট দি ফিড, এবং যাও গিয়ে খাবার খাও তোমার। 3 নম্বর লাইনে কবি এই প্রশ্ন করছেন যে হু গেভ দি লাইফ অ্যান্ড হু বিট দি ফিড, কে তোমাকে জীবন দিল এবং কে তোমাকে আদেশ দিল খাওয়ার জন্য। বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, নদীর ধারে এবং ঘাস জমি তৃণভূমির কাছে যে ঘাস পাওয়া যায়, সেটা তুমি কি করে জানলে যে ওখানে গিয়ে তোমার খাবার পাওয়া যাবে? কে তোমাকে আদেশ দিল সেটা? কে তোমাকে বলল? গেভ দি ক্লোথিং অফ ডিলাইট, তোমাকে কে কাপড় দিল এবং যিনি তোমাকে কাপড় দিয়েছেন সে কাপড়টা কেমন? অফ ডিলাইট। কে তোমাকে আনন্দের পোশাক পরিয়ে দিল? এর থেকে কি নরম পোশাক আর কারোর আছে? তোমাকে যে এত সুন্দর এত নরম পোশাক পরালো। সফেস্ট ক্লোথিং উল্লি ব্রাইট, কাপড়টা কেমন? সফেস্ট নরম, উল্লি উলের মতো, অ্যান্ড ব্রাইট উজ্জ্বল। গেভ দি সার্চ এ টেন্ডার ভয়েস, এরকম একটা টেন্ডার ভয়েস তোমাকে কে দিল? ভেড়ার যে ব্যা ব্যা সাউন্ড তাকে বলা হয় ব্লিটিং সাউন্ড। কবিতাটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, কবিতাটা কিন্তু ততটা সহজ নয়। কবিতাটা একটু ভেতরে ঢুকে যখন মানেগুলো প্রত্যেকটা বোঝা যাবে, তখন বোঝা যাবে কবিতাটা কতটা কঠিন। কবি বলছেন কে তোমাকে জীবন দিল, কে তোমাকে খাবার দিল, কে তোমাকে বলল নদীর ধারে তৃণভূমিতে ঘাস পাওয়া যায়, কে তোমাকে বস্ত্র দিল, কে তোমাকে তোমার এরকম টেন্ডার ভয়েস দিল। মেকিং অল দ্য ভেলস রিজয়েস, এখানে ভেলস মিন্স ভ্যালি। ওই তৃণভূমির ধারে যখন ভেড়ারা ডাকে, ব্যা ব্যা করে ডাকে, তখন তাদের ভয়েসে সেখানে একটা রিজয়েস, সেখানে একটা ইকো সাউন্ড তৈরি হয়। মনে হয় উপত্যকার ওই পাশ থেকে আরও অনেক ভেড়া চিৎকার করছে। When the lamb is making the bleating sound, then its sound is getting echoed from all quarter. Rejoice means expression of joy, অর্থাৎ আনন্দে উচ্ছ্বাস। আসলে এখানে ল্যাম্ব তো জানে না যে না, তাকে যে পুষছে সে তার লোমগুলো বিক্রি করে দেবে, আবার তার শরীরের মাংসটা কাজে লাগবে, তাকে খাওয়াচ্ছে এই জন্যই, তাকে লালন পালন করছে এই জন্যই, কারণ তার সুবিধার জন্য। এটা তো ল্যাম্ব জানে না, তাই তার ভয়েসে এত রিজয়েস, এত আনন্দ তার ভয়েস। লিটল ল্যাম্ব হু মেড দি, ডস্ট দাও নো হু মেড দি, গোটা কবিতার মধ্যেই রয়েছে রিপিটেশন। ফার্স্ট স্ট্যান্জার শেষে কবি আবার সেই একই প্রশ্ন করছেন, লিটল ল্যাম্ব হু মেড দি, কে তোমাকে তৈরি করেছে? ডস্ট দাও নো হু মেড দি, তুমি কি জানো যে কে তোমাকে তৈরি করেছে? তারপর সেই উত্তর কবি নিজেই দিচ্ছেন, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, লিটল ল্যাম্ব আমি তোমাকে বলছি। হি ইজ কল্ড বাই দাই নেম, তুমি কি জানো যে সেও নিজেকে ল্যাম্ব বলে? কারণ আমরা জানি বাইবেলে বর্ণিত আছে যেখানে গড ইজ অলসো জাস্ট লাইক আ ল্যাম্ব, ফর কারণ হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, কারণ তিনি নিজেকে ল্যাম্ব বলেছেন। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, কারণ সে হচ্ছে শান্ত এবং একটু ভীতু ভীতু। ঈশ্বরের অনেক রূপ আছে, তিনি বিভিন্ন রূপ নিয়ে থাকেন, তাই এখানেও তার এই একটা রূপের কথা বলা হয়েছে। তাই কবি বলছেন হি ইজ কল্ড বাই দাই নেম, তুমি ল্যাম্ব হচ্ছে তো কি হয়েছে, তার জন্য মন খারাপ করো না, কারণ তিনিও নিজেকে ল্যাম্ব বলেন। ঈশ্বর নিজে কত কিছু হয়েছেন, তিনি বেটে বামন হয়েছেন, বরাহ হয়েছেন, মৎস্য কুর্ম, আরও কত কিছু তিনি হয়েছেন।
এগুলো সবই অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, তাই গডের মাল্টিপলস রূপ রয়েছে। হি বিকেম এ লিটল চাইল্ড, তাহলে এখানে কবি বলছেন যে তিনি নিজেকে ল্যাম্প বলছেন, আবার তিনি অবতার হয়ে তারপর আসছেন, দ্য সান অফ গড, যাকে আমরা জানি জিসাস ক্রাইস্ট অ্যাকর্ডিং টু বাইবেল। অবতার হচ্ছে দ্য হিউম্যান ম্যানিফেস্টেশন অফ গড, মানুষ রূপী ভগবান। অবশ্যই সেটা আর 5টা মানুষের থেকে আলাদা, তাদেরও জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু তারা সাধারণ মানুষের থেকে আলাদা। এখানে হি বিকেম এ চাইল্ড, এখানে হি হচ্ছে দ্য গড, আই এ চাইল্ড অ্যান্ড দাও এ ল্যাম্প। এখানে আই মানে কিন্তু উইলিয়াম ব্লেক নয়, দ্য পোয়েটিক পার্সোনা। দ্য পোয়েটিক পার্সোনা ইজ এ লিটল চাইল্ড, লিটল ল্যাম্প, আমি একটা চাইল্ড অ্যান্ড তুমি একটা ল্যাম্প, উই আর কল্ড বাই হিজ নেম। গড কিন্তু একই সাথে চাইল্ড এবং ল্যাম্প, উই আর কল্ড বাই হিজ নেম। এখানে দ্য পোয়েটিক পার্সোনা, তার ক্রিয়েটারও গড, ল্যাম্বের ক্রিয়েটারও গড, এবং একটা চাইল্ডের ক্রিয়েটারও হচ্ছে গড। দ্য ল্যাম্প ডাজ নট নো পারহ্যাপস ইট ইজ নাথিং বাট গড। উইলিয়াম ব্লেক যে আইডিয়া নিয়ে কবিতাটি লিখলেন, তার এই আইডিয়াতে অনেকেই তা করেছিলেন। তার এই আইডিয়াটাতে তিনি ছিলেন একজন হাইলি ইন্টেলেকচুয়াল অ্যান্ড ট্যালেন্টেড পারসন। এই কবিতাগুলো লেখার সময় তিনি তামার পাতের উপর কবিতাগুলো লিখতেন, এবং কবিতার যে থিম সেটা তিনি সেই ছবিটা তার নিচে আঁকতেন। অনেকে বলতেন তখন যে তিনি উন্মাদ হয়ে গেছেন। উইলিয়াম ব্লেকের অ্যাপারেন্টলি সিম্পল লেখার মধ্যে আমরা কিছু কমপ্লেক্স রিলিজিয়াস আইডিয়া পাবো। আমরা দেখতে পাচ্ছি গোটা কবিতার মধ্যেই একটা চাইল্ড লাইক ভার্স রয়েছে, বিকজ দ্য স্পিকার ইজ এ চাইল্ড, তাই তার কবিতার যে স্ট্রাকচার সেটা ইনোসেন্ট চাইল্ড লাইক একটা ভার্স। লিটল ল্যাম্প God bless thee, little lamb, God bless thee. In these lines, we imagine the child patting the lamb on the head and running off to find some new adventure. He seems to have been instructing the lovable farm animal on the basics of the Christian religion. He blesses the lamb twice, completing the pattern in which the lamb is addressed as thee 2 times at the beginning and end of each stanza. কবিতাটা পড়ার পর কবিতাটা সম্পর্কে আমরা যদি 10টা লাইন বলি তাহলে কি কি বলা যেতে পারে? তাহলে বলতে পারি, ইট ইজ এ ভেরি ফেমাস পোয়েম অর এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম বাই দ্য ব্রিটিশ রোম্যান্টিক পোয়েট, প্রিন্টার অ্যান্ড প্রিন্ট মেকার অ্যান্ড এনগ্রেভার উইলিয়াম ব্লেক। In 1789, he published his very famous collection of poems, Songs of Innocence, and The Lamb is part of that. According to Blake's philosophy, innocence is a state of mind. When our mind is full of faith, it is not corrupted by logic and reason. The poet is apostrophizing a little lamb, and the poem is broadly divided into 2 halves. In the first half, there are lots of questions, and in this question, the poet is focusing less on the lamb and more on creator of the lamb. The poem is titled as The Lamb, and the lamb itself has a Christian connotation. তিনি এখানে ক্রিয়েটর অফ ল্যাম্বের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। কে ল্যাম্বকে তৈরি করেছে তার ওপর তিনি গুরুত্বটা বেশি দিয়েছেন যতটা গুরুত্ব তিনি ল্যাম্বের ওপর দিয়েছেন। আমরা জানি সেই ক্রিয়েটর আর কেউ নয়। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ক্রিয়েটর ইজ নো আদার দ্যান God Almighty. He himself has become the son of God and he has become all the creatures. আর ল্যাম্বের বর্ণনাটা দিয়েছেন কবি এরকম ভাবেই, the lamb is very bright, it has the wooden flea, it is very soft, bright, and the lamb is very sprightly. It is jumping and skipping by the side of the stream over the meadows, and it gets his food. Very sprightly মানে হচ্ছে ভেরি ছটফটে, অ্যান্ড এটা জাম্পিং করে এবং স্কিপিং করে। কোথায় না, সাইড অফ দ্য স্ট্রিম ওভার দ্য মিডোজ, নদীর ধারে যে ঘাস জমি আছে তার উপর সে লাফায়, খেলা করে বেড়ায় এবং তার খাবার খোঁজে। কবি বলছেন, তুমি কি জানো তোমার জীবনে এত আনন্দ, খাদ্য, বস্ত্র এগুলো কে দিয়েছে? তোমাকে এই ঘাস জমি কে দিয়েছে? তুমি কি সেগুলো জানো? আই উইল টেল দি, আই উইল টেল দি, আমি বলবো তোমাকে, আমি বলবো তোমাকে। দ্য রিপিটেশন is a kind of emphasis.
There is a kind of conversation between the little lamb and the little child. This is a poem which is echoing that conversation. I a child and thou a lamb. We are called by his name. বলছে he is meek and he is mild. He became a little child. অর্থাৎ যিনি গড তিনিই হয়েছেন জিসাস ক্রাইস্ট। আর আমি চাইল্ড, তুমি ল্যাম্ব। গডই হচ্ছেন চাইল্ড এবং গডই হচ্ছেন ল্যাম্ব। তিনি শিশু এবং ল্যাম্বের মতনই ইনোসেন্স। এবার লাস্ট লাইন, লিটল ল্যাম্ব গড ব্লেস দি। লিটল ল্যাম্ব ভগবান তোমার মঙ্গল করুক। হঠাৎ করে শেষের লাইনে কবি এরকম কেন বললেন? কবি বুঝতে পারছেন যে না, ল্যাম্বের কি পরিণতি হতে পারে। As we know, according to the biblical story, human being will put all his blame upon the lamb. দিয়ে তারা কি বলবে? না, তাদের সমস্ত পাপের ভাগ কে নেবে? না, ওই ল্যাম্ব, তাকে বলি দেওয়া হবে। ল্যাম্ব, তুমি কি জানো তুমি হাসছো, খেলছো, খাচ্ছ, কিন্তু পরিণতি কি? দ্যাট ডেথ ইজ ওয়েটিং ফর ইউ। তুমি কি জানো যে তোমার গলাটা কেটে চামড়া লোমগুলো তারা নেবে, তোমার মাংসটা তারা বিক্রি করে দেবে, তাদের সমস্ত পাপের ভাগিদার তোমাকেই তারা করবে, তার জন্য তোমাকে তারা বলি দেবে। তো এই নিয়েই হচ্ছে গোটা কবিতাটা। গডের সানই হচ্ছে জেসাস ক্রাইস্ট। জেসাস ক্রাইস্ট নিজেকে ল্যাম্ব বলতে, তাহলে ল্যাম্বটা আসলে কে? দ্য ল্যাম্ব ইজ নট মিয়ারলি এ ক্রিচার, দ্য ল্যাম্ব ইজ অ্যাকচুয়ালি এ ম্যানিফেস্টেশন অফ গড। দ্য ল্যাম্ব ইজ ক্রিয়েটেড, প্রোটেক্টেড, শেল্টার্ড, ক্রিয়েটেড বাই গড। ল্যাম্ব ইজ ক্রিয়েটেড বাই দ্য ব্লেসিং অফ দ্য গড। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ল্যাম্ব কবিতাটা আমি এক্সপ্লেন করে দিলাম। এরপরে কোনো অসুবিধা থাকলে জানিও। ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও।